আবার একটা নলেজেবল ভিডিও নিয়ে চলে এসেছি, যেগুলো আলটিমেট লং টার্মে রিসার্চ সত্যিকারের লাগে। শুধু স্টকের দাম কোথায় যাবে না যাবে ওই করতে করতে আর স্টকের ভিডিও দেখলে কি হবে, আজকে কিনবেন ভিডিও দেখে কালকে মার্কেট পড়ে গেলে নিচে আসতেই থাকবে, যেটা আপনারা ভুক্তভোগী পোর্টফোলিও দেখলে বুঝতে পারবেন খুললে। তো আলটিমেট রিসার্চ থেকে বুঝতে পারবেন আপনাদের স্টক থেকে কখন বেরোনো উচিত, কখন কেনা উচিত, কখন মার্কেট ক্র্যাশ হবে। এইগুলো আমরা আগেই না আমাদের রিসার্চের 1% শেয়ার করছি, যে 1%টা কতটা ভ্যালুয়েবল। দেখেন, ইউএস এর লিকুইডিটি বোঝায়, লিকুইডিটি মানে লিকুইডিটি ট্র্যাপ, পুরোটা এখানে লেখার জায়গা নেই বলে লেখা হয়নি। ইউএস এর লিকুইডিটি ট্র্যাপ দিয়ে বোঝা যায় যে কবে বাজার ক্র্যাশ করবে। ক্র্যাশ মানে ক্র্যাশ 30% অ্যান্ড অ্যাবাভ। সামনের 2 বছরের মধ্যে কি রিসেশন শুরুর সম্ভাবনা, এটা আমরা ডিসকাস করবো আজকের ফুল ভিডিওতে। বিনা কোনো টাইম ওয়েস্ট না করে ফার্স্টে চলে যাই। একদম ফার্স্টে বলে দিই, মাথার অনেকের ওপর দিয়ে যেতে পারে ভিডিওটা, বাট বোঝার চেষ্টা করবেন। একবার না বুঝলে 2-3বার ভিডিওটা দেখুন, কিন্তু বোঝার চেষ্টা করুন। বিকজ এই জিনিসগুলো আপনারা নিচে কমেন্ট করে বলবেন যে কোন আর বাংলা বা হিন্দি চ্যানেলে দেখতে পেয়েছেন। অবশ্যই 2-1 জায়গায় থাকতেই পারে, এগুলো একটা কমন টপিক ম্যাক্রো ইকোনমিক্সের, বাট খুব কম চ্যানেলই আছে যারা সত্যিকারের মার্কেটে স্টাডি করে অ্যান্ড রিসার্চ করে সারাদিন, তারা এই জিনিসগুলো দেখে। বাকি আমার মনে হয় না খুব বেশি চ্যানেলে এগুলো আছে। ওকে, তো ফেড ব্যালেন্স শিট সাইজ মানে ইউএস ফেড, ইউএস মানে ইউএস মার্কেট। আমরা জানি ইউএস মার্কেটে কিছু হলে, ইউএস মার্কেট যদি বাড়ে, র্যান্ডামলি বাড়ে, তাহলে র্যান্ডামলি আমার অন্য কান্ট্রিরও কিছু না কিছু বাড়ে। ইউএস এর যদি লিকুইডিটি বাড়ে, তাহলে অন্য কান্ট্রিরও মার্কেট বাড়বে। ইউএস যদি পড়ে যায়, মার্কেট ক্র্যাশ হয়, তাহলে সব গ্লোবাল একটা রিসেশন চলে আসে। এটা আমরা জানি অ্যান্ড এখনো সেটা সত্য। তো ইউএস এর ফেড ব্যালেন্স শিট সাইজ, এটার মানে কি? এখানে দেখবেন রেড লাইনটা যেটা ইন্ডিকেট করছে ফেড ব্যালেন্স শিট সাইজ ইন ইউএস ট্রিলিয়ন ডলার্স। মানে এখানে যে এখন কারেন্টলি হচ্ছে, এখানে 6.5 ট্রিলিয়ন ডলার্স, এখানে 9 ট্রিলিয়ন ডলার্স, এরকম। এইগুলো এই 9 ট্রিলিয়ন ডলার্স মানে কি? এটা কি কিসের নাম্বার? এটার নাম্বার হচ্ছে মানি প্রিন্টিং এর নাম্বার। মানে কোন বছরে কোন সময় ইউএস বা আমেরিকার ফেডারেল রিজার্ভ ফুল ফর্ম, তারা মানি প্রিন্ট করেছে, ডলার প্রিন্ট করেছে, ডলার প্রিন্ট করেছে, বা মানি, ওদের কারেন্সি যা আছে মানি প্রিন্ট করেছে। আমরা কি জানি, মানি যত প্রিন্ট করবে তত লোকের হাতে পৌঁছাবে অ্যান্ড ইনফ্লেশন বাড়বে, সেটা সবাই জানে, আপনারাও জানেন। কিন্তু কত ডেটায় করেছে এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখি, এবার এইটা ফাস্ট ফরওয়ার্ড, মুভিং ফরওয়ার্ড, আমরা এবারে বলবো যে লিকুইডিটিটা এখানে কতটা আসছে কেন। লিকুইডিটি মানে এখানে দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল দুটো এখানে শার্প স্পাইক আছে। একটা স্পাইক হচ্ছে হুট করে এইখানে এতটা বড় একটা স্পাইক, এখানে অলমোস্ট 1 ট্রিলিয়ন ডলার থেকে স্পাইক হয়ে 3 ট্রিলিয়ন ডলারের কাছে পৌঁছে গেছে, 2.5 থেকে 3 ট্রিলিয়ন ডলার, একটা র্যান্ডাম সার্টেন স্পাইক। তো এইখান থেকে পুরো এই জায়গাটা একটা স্পাইক দেখতে পাচ্ছি আমরা, আর এখান থেকে এই জায়গাটা পুরো একটা সার্টেন স্পাইক দেখতে পাচ্ছি। এই দুটো হচ্ছে কখন, একটা হচ্ছে 2008-এর ক্র্যাশের পর, একটা হচ্ছে কোভিড-19 যে ক্র্যাশ হয়েছে 2020-তে তারপরে। তো এই দুটো এখানে বোঝায় যে যখনই বাজার রিসেশনে এসছে, তারপরে রিসেশন হয়ে যাওয়ার পরে, আগে না। মানে ধরুন এখন আমরা রিসেশনের মধ্যে, ধরুন এখন নেই, সত্যি নেই, কিন্তু রিসেশন কোনোদিন আসলো আমাদের মধ্যে, ধরুন রিসার্চ চলে যায় 2023 থেকে বলে আসছি, 27 সালে ধরুন রিসেশন আসলো অ্যান্ড সেটা ঠিক হলো, 27-এ হোক, 28-এ হোক, 29-এ হোক, হোয়াট এভার কি, জবে রিসেশন আসলো, তার একটা বছর পর থেকে মানি প্রিন্ট, বা 6টা মাস পর থেকে মানি প্রিন্ট হওয়া শুরু হবে। বিকজ তখন লোকে চাকরি বাকরি হারাবে, লোকে ইন্ডাস্ট্রি গ্রো হবে না, স্লো ডাউন হয়ে যাবে। অ্যান্ড স্লো ডাউনটা বাড়ানোর জন্য, মার্কেটটাকে ঠিকঠাক করার জন্য লোকের হাতে পয়সা দরকার। এই পয়সাটা কিভাবে আসবে? মানি প্রিন্ট করে, ঠিক আছে, যেটাকে বলা হয় লিকুইডিটি ইনজেক্ট করলো, লিকুইডিটি বাজারে ইনজেক্ট করলো। ভালো করে বুঝবেন, টাফ টপিক, সোজা করে বোঝানোর চেষ্টা করছি, বাট এইগুলোই মার্কেটে আসল লাগে মার্কেট রিসার্চের জন্য। লিকুইডিটি ইনজেক্ট করলো, তো লোকের কাছে পয়সাটা পৌঁছালো। এই জিনিসগুলো কোন দুটো সময় দেখা গেছে, একটা হচ্ছে যখন দরকার, করোনার পর আপনাদের সবাই জানি আমরা ফেস করেছি, টাকা পয়সা দরকার, তারপর আবার ঠিকঠাক হওয়ার জন্য, অ্যান্ড 2008-এর রিসেশনের পর। তো এই এই যে জিনিসটাকে বলে, এটাকে এই যে পোস্ট কোভিড একটা র্যালি এসছে লিকুইডিটির, অ্যান্ড এই র্যালিটা এসছে পোস্ট 2008-এর রিসেশন, লেম্যান ব্রাদার ক্রাইসিসের পর। এটাকে বলা হয় কিউই, এটার নাম হচ্ছে কোয়ালিটেটিভ ইজিং, কোয়ালিটেটিভ ইজিং অ্যানালিসিস। আমরা পড়ি না কোয়ালিটেটিভ অ্যানালিসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ওটারই দুটো পার্ট আমরা কিউই অ্যান্ড কিউটি আমরা শিখতে এখানে চলেছি, ঠিক আছে।
তো এখানে আমরা দুটো টাইম পিরিয়ড তো দেখতে পেলাম। এবার আমরা যদি বলি যে এটা ইউএস মার্কেটে মানি প্রিন্ট হচ্ছে, ইউএস ডলার প্রিন্ট হচ্ছে, তা ডলার তো ইন্ডিয়াতে ইউজ হয় না, তো এখানে আমরা কেন দেখছি, এটা দিয়ে আমাদের কি ফায়দে? এইখানে যে মার্কেটে টাকাটা ঢুকলো, ডলার প্রিন্ট হলো, এটা তো ইউএস মার্কেট বাড়বে। ওই টাকাটা ঢুকলো, ওই টাকা দিয়ে লোক এখন কেনাকাটা করবেন, কেনাকাটা কোম্পানির থেকে কেনাকাটা করবেন, কোম্পানির শেয়ার বাড়বে। তো এটা তো ইউএস মার্কেট এফেক্ট পড়বে, তা ইন্ডিয়ান মার্কেট কেন হবে? তো এখানে বলে দিই, আগে যদি চার্টে দেখি নিফটি ফিফটির সাথে ফেড ইনডিউসড লিকুইডিটি ভার্সেস নিফটি ফিফটি, এখানে দেখতে পাচ্ছি যখনই মানি প্রিন্ট হয়েছে তখনই নিফটি ফিফটিও সাডেন স্পাইক হয়েছে, বেড়েছে ভালোভাবে। সেরকমই মানি প্রিন্ট হয়েছে, দেখুন মানি প্রিন্ট হলো, আর নিফটি ফিফটি দেখুন বাড়া শুরু হলো। নিফটি ফিফটি চার্ট হচ্ছে নীলটা, মানি প্রিন্ট হচ্ছে লালটা, যেটা আপনারা আগের স্লাইড থেকে দেখছেন। তো দেখুন মানি প্রিন্ট স্পাইক, অ্যান্ড এটাও দেখুন আস্তে আস্তে স্পাইক হওয়া শুরু হলো। যেমনি এটা যাচ্ছে উপরে তেমনি এটাও যাচ্ছে উপরে। এখানে মানি প্রিন্ট হলো, কোভিড-19 ক্র্যাশ হওয়ার পরে এটাও বাড়া শুরু করলো। আমরা জানি রেকর্ড স্পাইক 2020 পর থেকে রেকর্ড মানি প্রিন্ট হয়েছে, যেটা লাস্ট 50 বছরে হয়নি এতটা মানি প্রিন্ট হয়েছে। মানে ধরুন 1970 থেকে 2020 এই অবধি, মানে এই 50 বছরে যেটুকু মানি প্রিন্ট হয়েছে, যদি 50 টাকা মানি প্রিন্ট হয়, 50 ধরুন ডলার, $50 যদি মানি প্রিন্ট হয়, তাহলে সেটা 2020 থেকে 2025 অবধি, মানে এই লাস্ট 5 বছরে সেই অ্যামাউন্টটা প্রিন্ট হয়েছে। মানে যেটা 50 বছরে হয়েছে প্রিন্ট, সেটা লাস্ট 5 বছরে এখন হয়েছে। ঠিক আছে, তাই জন্য আনএক্সপেক্টেড রিটার্নস আমরা নিফটিতেও দেখতে পেরেছি। বাট নিফটিতে কেন? কারোর কাছে অ্যান্সার আছে? নিচে কমেন্ট বক্সটা খোলা আছে, 3 সেকেন্ডস টাইম দিচ্ছি, পজ করে অ্যান্সারটা লিখুন। 1 2 3। ইউএসএ তে প্রিন্ট হচ্ছে, বাট এখানে কেন? বিকজ ইউএসএ তে প্রিন্ট হচ্ছে মানে ফরেন লোকেদের কাছে টাকা থাকছে, ফরেন পোর্টফোলিও যারা আছে, যারা বাইরে ইনভেস্ট করে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর্স যাদেরকে বলা হয় এফপিআই, তারা বা এফআইআই, ইনস্টিটিউশনগুলোকে এফআইআই বলে। তো এফপিআই বা এফআইআই রা বাইরে থেকে ওই টাকাগুলো নিয়ে, এক্সট্রা টাকাগুলো নিয়ে কি করে, ওদের হাতে টাকা এসছে, ইমার্জিং মার্কেটেও কিছু কিছু ইনভেস্ট করে। অ্যান্ড যেহেতু শুধু ইউএস না, ইমার্জিং মার্কেটেও ইনভেস্ট করছে, তাই জন্য ইন্ডিয়া ইমার্জিং মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিটস। ব্রাজিল, ইন্ডিয়া এইগুলো ওয়ান অফ দ্য ফেভারিটস। তাই জন্য ইন্ডিয়াতেও র্যালি দেখা যায়, সব জায়গাতেই, সব মার্কেটে র্যালি দেখা যায় ইউএস এর জন্য। বিকজ তাদের কাছে পয়সা, তারা সেই পয়সাগুলো নিয়ে ইমার্জিংও ঢালছে, এক জায়গাতে রাখছে না। বোঝা গেল? বাট এখানে একটা ব্যাপার আছে। এবার আমরা দেখবো অ্যানালিস হচ্ছে এটা রিসেশনের পর, বোঝানো হয়ে গেল। এই অবধি যদি ভালো লাগছে যে আমরা আছি, ধরুন এখন আমাদের রিসার্চ চলেছে রিসেশনের আগে আছি আমরা, রিসেশনের আগে আছি আমরা, এই যে ক্র্যাশ হচ্ছে তার আগে আছে, কি হয়েছে এই অ্যানালিস্ট এবার শুরু করবো। এর আগে জাস্ট একটা ছোট্ট 20 সেকেন্ডসের জন্য বলে দিই, যদি আপনারা কুইক আপডেটস পেতে চান আমাদের চ্যানেলে কি আসছে না আসছে, কোন সময়, যতগুলোই চ্যানেল আছে আমাদের, কখন কি ভিডিও আসছেন, যাতে মিস না করতে হয়, আমরা টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি আপনাদের, 6500-এর বেশি লোক জয়েন করে আছে। তো ওখানে ভিডিও আপডেটস অ্যান্ড নর্মাল কোন ভিডিও টপিকের উপর আপডেট হবে, অ্যান্ড কোনো ইম্পর্টেন্ট নিউজ থাকলে, রেড কার্ড রিলেটেড নিউজ থাকলে আমরা ওখানে পোস্ট করতে থাকি। নিচে ফ্রিতে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন, সব পাবলিকদের জন্য, সবার জন্যই। অ্যান্ড এখানে এটাও সার্চ করে নিতে পারেন ভিডিওটা শেষ হওয়ার পর, তাহলে এখানেও জয়েন করতে পারেন, এখানেও সপ্তাহে একটা করে ভিডিও আসে। ঠিক আছে, এগুলো চেক করতে পারবেন। অ্যান্ড যদি আমাকে অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে হয়, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি কল করে যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে কনসাল্ট করে আপনি স্টার্ট করতে পারেন। চলুন নেক্সট অ্যানালিসিসের দিকে চলে যাওয়া যাক। ফেড ইনডিউসড লিকুইডিটি ভার্সেস নিফটি ফিফটি। বাট এটা হচ্ছে আমরা মার্কেট যে ক্র্যাশ হয়েছে তার আগের কথা আমরা একটু বলবো, সেটাকে বলা হয় কিউটি। এটা ফুল ফর্ম হচ্ছে কোয়ালিটেটিভ, এগুলো লাগবে না আপনাদের, বাট জানা উচিত। টাইটেনিং মানে লিকুইডিটি টাইট করে দিল, আগেরটা লিকুইডিটি ইজ করে দিল, একদম লিকুইডিটি যাক মার্কেটে, এখন রিসেশন এসছে, যাক ঠিকঠাক হোক, আবার স্টেবল হোক মার্কেটটা আস্তে আস্তে। এটা কোয়ালিটেটিভ টাইটেনিং, মানে টাইট করে রেখে দিয়েছি, আর লিকুইডিটি যেন না বেশি হয়, যা মানি প্রিন্ট যেন না হয়, লিকুইডিটি দরকার নেই আর। ঠিক আছে, এটার জন্য বলা হয় এটাকে কোয়ালিটেটিভ টাইটেনিং, লিকুইডিটি টাইট করে দিল। বুঝতে পারলেন? তো এখানে দুটো জায়গা এখানে এসছে, একটা হচ্ছে রিসেশন হয়ে গেল 2008-এর আগে ছেড়ে দিন, তারপরে এই যে 2019 বা 20 ক্র্যাশ এসছে, 2020 ক্র্যাশ এসছে করোনার সময়, এর আগে এখানে কোয়ালিটেটিভ টাইটেনিং বা কিউটি আমরা এখানে দেখতে পেয়েছি।
এটা হচ্ছে পোস্ট 2008-এর একদম লাস্ট ফেজ, মানে মানি প্রিন্ট করার পরে একটু যখন আমরা সামনে নিলাম। অ্যান্ড এইখানে আমরা পোস্ট কোভিডের পরে আমরা মানি প্রিন্ট করার পর যখন আমরা সামলে নিলাম, তখন আমরা দুটো জায়গায় লিকুইডিটি, ইউএস মার্কেট কি বলছে, ইউএস ফেড বলেছে এবার দরকার নেই বেশি মানি প্রিন্ট করার। এই জন্য দেখবেন দুটো জায়গায় ডিক্লাইন হয়েছে, এখানে মানি প্রিন্ট করা কম হয়েছে আর গ্রাফ বাড়ছে না, লাল দাগটা। আর মানি প্রিন্টের দাগ কি লাল, দেখুন আপ থেকে কমে যাচ্ছে, মানি প্রিন্ট কম করা হচ্ছে। এবার যত মানি প্রিন্ট কম করা হবে সেটা ইকুইটি মার্কেটের জন্য যথেষ্ট বাজে, যদিও ইনফ্লেশনটা কমে বাট স্টিল ইকুইটি মার্কেটের জন্য বাজে। দুটো জিনিসে বাজে, মানুষের কাছে টাকা কম আসবে, লিমিটেড ইনভেস্টমেন্টস হবে, অ্যান্ড আর একটা কি জিনিস, ইনফ্লেশন না বাড়লে আমার মার্কেটও পারবে না জানি, বিকজ আমরা একটা নর্মাল ফর্মুলা জানি, মার্কেটের রিটার্ন মানে জিডিপি প্লাস ইনফ্লেশন, জিডিপি 8%, ইনফ্লেশন 8% যদি হয় 16% রিটার্ন, এরা আমরা অ্যাপ্রক্স জানি। ইনফ্লেশন যদি একদমই কমে যায় তাহলে কি করে রিটার্ন আসবে? অ্যান্ড ইনফ্লেশন কমে কখন, যখন আপনার মানি প্রিন্ট কম হবে। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট সাইকেলটা, বিকজ না হলে ইনফ্লেশন বাড়তে থাকলে আর যদি লোকের স্যালারি না বাড়ে বাট ইনফ্লেশন বাড়ছে, তো জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যেমনি শ্রীলঙ্কায় হয়েছিল 1.5-2-3 বছর আগে ওরকম, আর কিছুদিন আগে 1-1.5 বছর আগে পাকিস্তানে হয়েছিল। যাই হোক, তো এই দুটো ফেজ আমরা দেখতে পাচ্ছি এই চার্ট অনুযায়ী, যে এখানে আমাদের ডাউন হচ্ছে, এইটা এখন কারেন্টলি চলছে অ্যান্ড এটা অলরেডি হয়ে গেছে। তা আমরা যদি এইটুকু পার্ট আলাদা করে বার করে দেখি, শুধু এইটুকু চার্টটা আমরা ছোট করে দেখবো, সরি বড় করে দেখবো। তো এইটুকু চার্টটাকে আমরা জুম করে বড় করে নিয়ে নিয়েছি, যেটা 2017 মে মাস থেকে আমাদের জানুয়ারির 20 তারিখ অব্দি আছে, জবে ক্র্যাশ এসেছিল ফেব্রুয়ারি মার্চ থেকে তার আগে অব্দি। তো এখানে দেখতে পাচ্ছেন আগের যে চার্টটা এখানে দেখাচ্ছি, এখান থেকে ডাউন গেছে, তো এইখান থেকে এই ডাউন অব্দি আমরা চার্টটাকে নিয়েছি। তো এখান থেকে দেখুন লাল লাইনটা জুম করে, এখান থেকে ডাউন গেছে, এই যদি ডাউন গেছে আবার আপ হওয়া শুরু হয়েছে। ফার্স্ট অফ অল ডাউন কেন গেছে, বিকজ আমরা জানি লিকুইডিটিটাকে টাইটেন করা হয়েছে, সবসময় মানি প্রিন্ট করতে পারবে না, তো এটা একটা নর্মাল একটা ফ্যাক্টর। তো এখান থেকে ওই জন্য মার্কেট দেখুন সাইডওয়েজ গেছে। একটা ভালো বিষয় এখানে দেখা যাচ্ছে, 3বার অল টাইম হাই বানিয়েছে, একবার অল টাইম হাই নিফটি বানিয়েছে, এটা কিন্তু নিফটির চার্ট নট ইউএস। সেকেন্ড আবার অল টাইম হাই বানিয়েছে, থার্ড 3বার আবার অল টাইম হাই বানিয়েছে, এটা তো ক্র্যাশের আগে অল টাইম হাই, এটা ছেড়ে দিন, 3বার অল টাইম হাই বানিয়েছে যখন ডাউন হচ্ছে তখনও। কিন্তু এখানে একটা দেখার বিষয় হচ্ছে, এর আগের চার্টটা দেখুন, যখনই অল টাইম হাই বানাচ্ছে, যখন মানি প্রিন্ট হচ্ছে উপরে যাচ্ছে লাল দাগটা, তখন অল টাইম হাইয়ের পর অল টাইম হাই বানিয়ে যাচ্ছে। যখনই দেখুন বানিয়ে যাচ্ছে, অল টাইম হাই বানিয়ে যাচ্ছে, উপরে চলেই যাচ্ছে, যখনই এইটার নিচে যাওয়া শুরু হলো জিনিসটা সাইডওয়েজ চলে গেল, জিনিসটা দেখুন সাইডওয়েজ চলে গেল। যখন জিনিসটা ডাউন হওয়া শুরু হয়েছে, মানি প্রিন্ট অল টাইম হাই বানাচ্ছে বাট সাস্টেন করতে পারছে না, আবার একটা ডাউন, অল টাইম হাই থেকে আবার একটা ডাউন, হুট করে আবার ডাউন, আস্তে আস্তে বাড়ছে, চাক করে পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, 5-15%-এর কারেকশন দেখতে পাচ্ছি। তো এই সাস্টেন করতে পারছে অল টাইম হাই, তার মানে একটা অল টাইম হাই যেটা সাস্টেন করতে পারছে না, সেটা একটু ফিশি মনে হয়, তখন সেটা একটু ফিশি মনে হয়, যেটা আমাদের নিফটিতে কারেন্টলি এখন চলছে বা কিছুদিন আগে অবধি চলছিল। এবার সাস্টেন করতে পারছে না, কেন সাস্টেন করতে পারছে না, বিকজ এখানে একটা কথা আছে। আচ্ছা, এখানে এইখান থেকে তারপরে এমন কি হলো যে এখানে ডাউন হওয়ার পরে আবার মানি প্রিন্ট হওয়া শুরু হলো, এখনো কিন্তু কোভিড-19 আসেনি, লকডাউন ঘোষণা হয়নি, কিন্তু এমন একটা কি হলো যেটা আপ আবার হয়ে গেল, নিফটিকেও আপ নিয়ে চলে গেল নতুন অল টাইম হাই ক্র্যাশের আগে, এন্ড মানি প্রিন্ট হওয়া শুরু হলো। এটাকে বলা হয় ডেট সিলিং ডিল। ডেট সিলিং ডিল, ডেট সিলিং ডিল মানে আপনাকে বুঝতে হবে যে আমরা যখন লোন নিই, আমাদের ধরুন 100 টাকা ধার দরকার, 100 টাকা ধার দরকার, তো আমরা কোথায় যাই, ব্যাংকের কাছে যাই বা কোনো ফিনান্স কোম্পানি এনবিএফসি বাগেরা কোথাও একটা যাই, এন্ড আমরা লোন পেয়ে যাই কোনো কোল্যাটারাল রেখে বা আমাদের ক্রেডিট স্কোরের হিসেবে। বাট সরকার গভর্নমেন্ট যখন লোন নেয়, তো তারা ব্যাংকের কাছে যায় না, ম্যাক্সিমাম 99% টাইমস তারা বন্ড ইস্যু করে, বন্ড সেল করে, বন্ড ইস্যু করে বা বন্ড সেল করে কাদের কাছে, আমাদের কাছেই। সরকার বলে 9-10% ইন্ডিয়া হিসাবে আমি ইন্টারেস্ট দিচ্ছি, ইউএস এর ক্ষেত্রে 3-5%, এখন 4% চলছে, ইন্টারেস্ট দিচ্ছি, আপনারা চাইলে ইন্টারেস্টেড হলে ফিক্সড রিটার্ন আমাদের থেকে নিয়ে নিন, আমরা আপনাদের, মানে আমি ধরুন ইনভেস্ট করলাম 100 টাকা, আমি এখানে 3-5% ইউএস থেকে পেয়ে যাবো, অ্যান্ড ইউএস সেই টাকা দিয়ে ইউটিলাইজ করে বাড়বে, লোকের থেকে ধার নিল অ্যান্ড উল্টে ইন্টারেস্ট দিল। তো এই জিনিসটা বন্ড ইস্যু করে লোকে থেকে টাকা আদায় করে সরকার, সরকার ডিরেক্ট ব্যাংক থেকে নেয় না, রাইট? তো বাই দ্য ওয়ে, যদি কারো বন্ড কেনার ইচ্ছা হয়, তো
আমরা শুধু মিউচুয়াল ফান্ডে কাজ করি না, আমরা এফডি, বন্ড, ডিবেঞ্চার্স, এমএলডির মধ্যে ডিবেঞ্চারের মধ্যে এনসিডি, স্টকস, আনলিস্টেড স্টকস, গ্রে মার্কেটে, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, মিউচুয়াল ফান্ড, পিএমএ, সিআইএ সব কিছুতেই কাজ করি। তো আমরা একটা মিউচুয়াল ফান্ডের এজেন্ট বা ডিস্ট্রিবিউটর না, আমরা পুরো ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমরা এফডি কেও প্রমোট করি, বন্ডকেও প্রমোট করি, ফিক্সড ইন্টারেস্ট যার যেটা দরকার। 9 to 10%, 11% অব্দি আমাদের কাছে বন্ড আছে, 1 ইয়ারের লক ইনের বন্ডও আছে আমাদের কাছে, 3 ইয়ার 5 ইয়ার রাখতে হয় না, বাট মিনিমাম ক্যাপিটাল ইজ 5 lakhs। যাই হোক, তো আমরা স্টার্ট করি। তো এই যে জিনিসটা হলো, এইখানে এবার ধার বাড়তেই থাকছে। লোন তো আমাদের থেকে নিচ্ছে, বাট লোন তো বাড়তে থাকছে, তো এই ডেট ট্র্যাপে পড়ে যাবে। এই জন্য এখানে কি হলো, এখানে একটা ডেট সিল করতে হবে, ধারটাকে সিল করতে হবে। ডেট সিলিং ডিল, এই যেটা আমরা বলেছি সেটা বুঝতে পারলেন, ডেট সিলিং ডিল। এটার মানে হচ্ছে আমি ধারটাকে ক্যাপ লাগিয়ে দিলাম, এখানে সিল করে দিলাম, এর ওপরে আর যাবে না। মানে আজকে ধরুন ইউএস $38 ট্রিলিয়ন পড়ে আছে, ইউএস বললো মোটামুটি $39 ট্রিলিয়ন অব্দি এই বছর ধার নিতে পারবে, তার উপর তুমি যেতে পারবে না। অ্যান্ড সেটা পৌঁছে গেল সেই অ্যামাউন্টে। এবার তো বন্ডেও সে ইউজ করতে পারবে না, তখন কি করবে? তখন দুটো জিনিস আছে, আরো মানি প্রিন্ট করতে হবে, সেটা প্রবলেম হতে পারে বিকজ লিকুইডিটি ট্র্যাপ, এখন মানি প্রিন্ট বন্ধ করে দিয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আমি ডেট সিলিং লিমিটটাকে বাড়িয়ে নিলাম, 39টাকে 42 করে দিলাম, বাট নিজের মন মর্জি হয় না, এটাকে সরকারকে যেতে হবে পার্লামেন্টের কাছে, ইউএসের যে পার্লামেন্ট আছে সেখানে যেতে হবে। গিয়ে ওখানে দুটো পার্টি আছে, ডেমোক্র্যাটস আর রিপাবলিকানস, তো যেখানে যে বসে আছে দুজনের থেকেই নিতে হবে পারমিশন, অ্যান্ড সেই হিসেবে জিনিসটাকে দুজনের সহমতি থাকলে বাড়বে, না হলে বাড়বে না, আরো মানি প্রিন্ট করতেই হবে। তো এখানে একটা প্রবলেম হয়, পলিটিক্যাল প্রবলেম হয় হচ্ছে, সবাই যে চায় যে আমাদের এই এক্সট্রা যে $3-4 ট্রিলিয়ন আরো সিলিং লিমিটটাকে বাড়িয়ে ধারটা নেব, এখানে নিজের পলিটিক্যাল এজেন্ডার উপরই খরচা হোক, যে পাওয়ারে আছে এখন সেই খরচা করবে নিজের পার্টির উপর, অ্যান্ড কম খরচা হবে অপোজিশনের উপর। অপোজিশন কখনোই চায় না যে ডেট সিলিং লিমিটটা বাড়ুক, বাট এদিক ওদিক করে অনেক বড় নেগোসিয়েশন হওয়ার পরে জিনিসটা কোনো সময় হয়, কোনো সময় হয় না। আমি ধরে নিলাম মেজরিটি 75% চান্সেসে একবার ডেট সিলিং লিমিট বেড়ে গেল, তো আরো ধার সে নিয়ে নিল, কিন্তু তারপরে কি হবে, তারপরে লিমিটটা ক্রস না করার জন্য হুট করে চাক করে আবার মানি প্রিন্ট বেড়ে যাবে, বিকজ তারপরে ধার নিতে পারবে না, সাস্টেন নাহলে করতে পারবে না। আর যদি ধার না নিতে পারে, মানি প্রিন্টও করতে পারবে না, তখন ইউএস বলবে আমি মানি প্রিন্টও করতে পারছি না, আমি ইন্টারেস্ট ফেরত দিতে পারছি না, আমি বন্ডেও ইস্যু করতে পারছি না। এটার মানে একটা ইকোনমিক কোল্যাপস হয়ে যাবে, ইকোনমিক কোল্যাপস। এটার মানে হচ্ছে ব্যাংক্রাপসি ঘোষণা করবে, ব্যাংক্রাপসি ঘোষণা করবে। আমি জানি না আপনারা কতজন মাথায় ঢুকছে জিনিসগুলো, বাট এই জিনিসগুলোই মার্কেটে লাগে, রিসেশন বগেরা হ্যান ত্যান প্রেডিক্ট করার জন্য বা অ্যানালিসিস করার জন্য, যেটা আপনারা বলেন। তো এইখানে এই জায়গাটা যেটা আছে 22শে জুলাই 2019, এইটায় ডেট সিলিং ডিলটা কনফার্ম হয়েছিল অ্যান্ড লিমিটটা বেড়েছিল। লিমিটটা বাড়ার পর দেখুন আরো মানি প্রিন্ট কম হলো, বিকজ আরো বন্ডের থ্রুতে ইস্যু করেছে, অ্যান্ড এইখানে লিমিট শেষ হয়ে গেছে যে লিমিটটা বানানো হয়েছিল, তারপরে মানি প্রিন্টটা আবার বানানো হয়েছে। তখন আবার একটা রেপো ব্লো আপ কনসেপ্ট এখানে চলে আসছে। আমি জানি আজকে আর কারোর মাথায় ঢুকবে না, তো এইটার যদি নেক্সট পার্ট চাই, যদি সত্যিকারে শিখতে চাইছেন, তাহলে পার্ট 2 লিখলে, আপনারা জানেন, আপনারা না লিখলে আমি ভিডিও বানাই না। যদি আপনারা এইটার পার্ট 2 চাই, তাহলে নিচে কমেন্ট করবেন যে রেপো ব্লো আপ বা পার্ট 2 আমার চাই, এইটারই নেক্সট পার্ট চাই, তাহলে আমি নেক্সট পার্টটা, যত বেশি কমেন্ট থাকবে তত আমি তাড়াতাড়ি বানিয়ে দেবো। আর যদি না চাই, অন্য কোনো কমেন্ট আপনারা করতে পারেন, আপনার কমেন্ট আমরা পিক আপ করি, বা অন্য কোনো ভিডিওর সাজেশন দিতে পারেন নিচে কমেন্ট বক্সে। ডিমান্ড থাকলে, আমি যদি জানি এই ফার্স্ট পার্ট বুঝতে পেরেছেন, তাহলেই সেকেন্ড পার্ট বানাবো, বিকজ ফার্স্ট পার্টটা না বুঝতে পারলে বানিয়ে আমার লাভ নেই। একবার না বুঝতে পারলে 4বার দেখুন, বাট বোঝার চেষ্টা করুন, আপনারই ভালো, আমার কিছুই না, বিকজ আমি অলরেডি জানি এসব। ঠিক আছে, তো যখন এই যে কারেন্ট যে সিনারিওটা এখন যে তৈরি হচ্ছে, এই যে কারেন্ট যে কিউটি সিনারিটা যে তৈরি হচ্ছে, এটা আমরা এখানেই আমরা আছি, ডেট সিলিং ফেজের কাছাকাছি আছি। ইউএস ধারটা বাড়াতে চাইছে, হয়তো একটা কিছু হলো, হ্যাঁ নেক্সট ইয়ার হয়তো আবার আমার মার্কেটটা হয়তো বাড়ার চেষ্টা হলো, ইনফ্লেশনটাকে মাথায় রেখে। এখন ধার নিল, আবার মার্চের পর বলছি না যে আমার হয়তো মার্কেট আবার বাড়তে পারে, সব ঠিকঠাক হয়ে ট্রেড ডিল হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ট্রেড ডিল হয়ে গেল, হয়ে একটা ইন্ডিয়ান বাজার ধরুন ঠিকঠাক হলো, কিন্তু ইউএস মার্কেট যদি আবার মানি প্রিন্ট করা শুরু করে মার্চের পরে, যদি লিমিটটা শেষ হওয়ার পরে, তাহলে কি আবার একটা মার্কেটে স্ট্রং র্যালি দেখতে পারি, অ্যান্ড তারপরে হয়তো ক্র্যাশ বা কিছু দেখতে পারি। আমার রিসার্চ
আপনারা নিজে রিসার্চ করবেন, যদি মনে হয় যে ক্র্যাশ আসবে না বা কিছু আসবে না, আপনারা প্লিজ আপনার রিসার্চে স্টিক করবেন। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, জাস্ট ম্যাক্রোজ আমি এখানে স্টাডি করছি, আর কিছু না। তাই থিঙ্ক আপনাদের এইটুকুনি ভিডিও ভালো লাগলো। এখানে ভালো করে একবার সামারাইজ আমি করে দিচ্ছি, একবার স্লাইডসগুলোকে ঘুরিয়ে। এইগুলো আমরা আজকে শিখলাম। যদি নেক্সট পার্ট আপনারা চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এবার আমরা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের দিকে যাবো। আজকে অনেক ভালো ভালো কোয়েশ্চেন নিয়েছি, আমরা কোয়েশ্চেন নিয়েছি। যেমনি কি কি কোয়েশ্চেন আছে, এসআইপি করা যাবে না 3 বছর যাবত নেগেটিভ রিটার্ন, এখানে একজন কোয়েশ্চেন কমেন্ট করেছে। এসবিআই স্মল ক্যাপের ফান্ডের এসআইপি কন্টিনিউ করবো কি স্টপ করবো? তো যে কোনো স্মল ক্যাপে যেগুলো রিটার্ন আসছে না, যেমনি এসবিআই স্মল ক্যাপের আছে, তো একটা নর্মাল অ্যানালিসিস, ছোটখাটো আর নর্মাল পার্সিয়াল অ্যানালিসিস আমি দেখে দেবো কিভাবে কি আপনি বুঝবেন আপনার ফান্ডটা ঠিকঠাক আছে কি না, নাকি চেঞ্জ করতে হবে। এখানে একজন বলছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আগ্রহী, কিভাবে জুড়বো, কিভাবে আমার আরো ফার্দার অ্যানালিসিস পাবো, আমরা কিভাবে বলবো যে আপনার পোর্টফোলিও এখন শিফট করে নিন ডেট ফান্ডে, এখন মার্কেট ক্র্যাশ আসবে, আপনার পোর্টফোলিওটা কিভাবে আমাদের থ্রুতে, আমাদের মাথা মানে আপনার পোর্টফোলিও থাকবে, আমরা আমাদের মাথা লাগিয়ে করবো, ডিসিশন নেওয়াবো। একজন লিখছে ব্যাংকের এসআইপি অ্যামাউন্ট কাটার পরে কত দিন বা কত ঘন্টার পর এনএভি অ্যালাউট হয়। একজন লিখছে কালকে কি হবে, কাল কল হবে না পুট হবে, মানে মার্কেট বাড়বে কি পড়বে। আর ক্রিপ্টোকারেন্সির উপর কিছু আমরা ডিসকাস করবো, অনেক কমেন্ট এসেছিল তাই জন্য। তো এইগুলো এক এক করে আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। সরি রাজ ভাই, এসআইপি করা যাবে না 3 ইয়ার্স যাবত নেগেটিভ। আমি বলবো 3 ইয়ার্সে যদি এখনো নেগেটিভ আছে, স্টকস হোক কি এসআইপি করার পর মানে এভরি মান্থে কাটা হোক, তাহলে আপনার এভরি মান্থে কাটেইনি, স্কিপ হয়েছে, এটা নাম্বার 1। আর যদি কেটেছে তাহলে আপনার ওয়ার্স্ট, একদম ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফান্ডে আছে, সেটা আমি বলতে পারি। যদিও সেবির রুল অনুযায়ী আমি আমার কোনো পোর্টফোলিও স্ক্রিনশট কোনো ক্লায়েন্টের দেখাতে এখন পারবো না, বিকজ ওটা এখন সেবির রুলের আগেনস্টে। কিন্তু পার্সোনালি যদি ফোন করে আমাকে বলেন, আমি 3 বছরের একটা পোর্টফোলিও, একটা দুটো তিনটে আমি সে দেখিয়ে দিতে পারি, বা আসলে দেখিয়ে দিতে পারি। এখনের জন্য 3 ইয়ার্সের একটা পোর্টফোলিও আমরা দেখতে পারি যে কেমন কি হয়েছে। অল ইকুইটিতে ক্লিক করলাম, আদৌ প্রফিটে আছে কিনা, এসআইপি ফরম্যাটে এসআইপি পারফরমেন্সে ক্লিক করব, 3 ইয়ার্স সিলেক্ট করবো। এখানে আপনার স্মল ক্যাপে, আচ্ছা স্মল ক্যাপ না, অল ইকুইটি করবো, যে কোনো স্মল মিড লার্জ সব মিলে 5,000 টাকায় আমি রাখছি ডিফল্ট অ্যামাউন্ট একটা। এখানে 2023-এর ডিসেম্বর থেকে যদি শুরু করেছেন আজকে অবধি প্রত্যেক মাসে কাটছে, দেখতে পাচ্ছি এখানে আজকের কারেন্ট ভ্যালু 2.5 লাখের উপর দাঁড়িয়েছে। সিএজিআর 25% করে এখানে দিয়েছে। এখানে মিড ক্যাপ, কোনো সেক্টরাল ফান্ডও না, মিড ক্যাপ ফান্ডই এখানে দিয়েছে, মিড ক্যাপ ফান্ডই দিয়েছে। তা এখানে যদি 3 রকম ফান্ডের জিনিস দেখি, ফার্স্ট হচ্ছে লার্জ ক্যাপ। যদি দেখি লার্জ ক্যাপে কেমন রিটার্ন অ্যাপ্রক্সিমেটলি এসছে, লার্জ ক্যাপে 15, 16, 14, দেখুন কোনোটাই তো 3 বছরে, 3 ইয়ার্সই আই থিঙ্ক সিলেক্ট করা আছে, হ্যাঁ 3 ইয়ার্স, সব 2023 থেকে। কোনোটাই মাইনাস অ্যাটলিস্ট দেখাচ্ছে না এসআইপিতে। অ্যাভারেজ ক্যাটাগরি দিয়েছে 13%। আপনার মিড ক্যাপ যদি দেখি, মিড ক্যাপে 3 বছরের অ্যাভারেজ সিএজিআর এখানে কোনোটায় 25, কোনোটায় 20, কোনোটায় 18, অ্যাভারেজ ক্যাটাগরি দিয়েছে 17%, উইচ ইজ ভেরি ভেরি গুড। বিকজ 2023-এর পর 24 অব্দি খুব বেড়ে উঠছে, আবার তো এখন মার্কেট উপরের দিকেই আছে অ্যাটলিস্ট মিড ক্যাপে। হ্যাঁ স্মল ক্যাপে একটু ডাউন আছে, বাট নিচে নিচে কাটছে, এটা হয়তো নেক্সট ইয়ারে আবার ভালো রিটার্ন দিতে পারে। স্মল ক্যাপ 22, 24, 13, 12 এরকম করে ক্যাটাগরি 12.5% তাও এনে দিয়েছে ক্যাটাগরি। বাট 7-এর নিচে কেউ নেই। 7% সিএজিআর বার্ষিক হলেও আপনি যেটা এফডিতে পান, অ্যাটলিস্ট এত মার্কেট বাজে পরেও এফডি কে অ্যাটলিস্ট বিট করে দিয়েছে। এফডি এখন 6, 6.5, 7 অব্দিই পাচ্ছি। আর এটা একদম লাস্ট ফান্ড, অ্যাভারেজ ফান্ড তো 11, 12 অব্দি আছে, যেটা এফডি আমাদের দিতে এখন পারছে না। বিকজ এসআইপি এমন একটা জিনিস, আপনারাও অনেকে জানেন, এটা বেসিক জিনিস বারবার বোঝাতে ইচ্ছা করে না আমার। আপ যাচ্ছে আপ যাচ্ছে আপ যাচ্ছে, এখানে 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 কিনছেন, মনটা দুঃখ হয়ে যাওয়ার কথা আপনার। বাট যখন মার্কেটটা ইনিশিয়াল লেভেলে ডাউন হচ্ছে, ডাউন যাচ্ছে ডাউন যাচ্ছে, এখন কিন্তু এখানে যেগুলো কিনেছেন সব মাইনাস দেখাচ্ছে, পোর্টফোলিও মাইনাস। বাট আবার যখন এখান থেকে উঠছে পোর্টফোলিও, আবার অল টাইম হাইয়ের কাছে আছে, এইটাই কিন্তু এখানে যেটা ইনভেস্ট হয়েছে এইখানে এই মাসেরটাই কিন্তু সব থেকে বেশি প্লাসে দেখাবে। এটা তো দেখা হবে এখান থেকে এইটুকু অল্প প্লাস, এখান থেকে সব থেকে বেশি প্লাস। তো লং টার্মের জন্য 3 বছর 5 বছর মাইনাস থাকলে বেশি ভালো, কিন্তু এসআইপি তে কোনোটাই মাইনাস নেই আমার মতে। আপনি হয়তো কোনো পিএসইউ বাস কোনো একটা বাজে সেক্টরাল ফান্ড কিনেছেন, বা কেউ ভুলভাল কোনো হয়তো ইউএস ফান্ড বা কিছু একটা ভুলভাল মিউচুয়াল ফান্ড কিনেছেন, বা আপনার হয়তো মিউচুয়াল ফান্ডই না, আমি জানি না কিছু, ভুলভাল স্টক কিনেছেন হতে পারে, তাই জন্য আপনার মাইনাস আছে। বিকজ একটা ফান্ডও আমি দেখতে পেলাম না ডেটা অনুযায়ী স্মল মিড বা লার্জের মধ্যে যে আপনার মাইনাস দিয়েছে, মিনিমাম 7% তো সিএজিআর দিয়েইছে। আপনার কি করে আমরা 3 বছর, লাস্ট 3 বছর এরকম হয় আমি বুঝতে পারছি না। আপনি পোর্টফোলিওটা একবার আমার সাথে ফোন করে দেখাতে পারেন, তাহলে আমি হয়তো নেক্সট ভিডিওতে এটা আপনাকে রিপ্লাই
করলেও করতে পারবো। ঠিক আছে, সামনাসামনি দেখিয়ে দিলাম সব ফান্ডের নাম দিয়ে। নেক্সট ইজ স্যার কাইন্ডলি গিভ আ রিভিউ অন এসবিআই স্মল ক্যাপ, ক্যান আই কন্টিনিউ মাই এসআইপি অর স্টপ ইট? এটা ডিরেক্টলি আমি বলতে পারবো না। হ্যাঁ, এটার একটা অ্যানালিসিস আমি করে দিচ্ছি এখন, কি দেখবেন না দেখবেন। এসআইপি কন্টিনিউ করবে কি স্টপ করবে এটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে ব্রোকার থেকে ইউজ করছেন সেই ব্রোকারের কাজ আপনাকে কন্টিনিউ করবেন কি অন্য ফান্ডে সুইচ করবেন এটা বলা, আমার কাজ না। বিকজ সেবি রেগুলেশন অনুযায়ী কেউ কোনোদিন ইউটিউবে ডিরেক্টলি অ্যাডভাইস দিতে পারে না আপনাকে না চিনে, আপনার রিপোর্টিং করেন তার আন্ডারে না থেকে, সেটা করা উচিত না। আমি এখন একটা চেঞ্জ করতে বললাম, পরে আবার স্টার্ট করতে হবে, এখানেই স্টার্ট করতে হবে 2 বছর পর, তখন এসবিআই ভালো হয়ে গেল, আপনি জানবেন কি করে, তাই না? আচ্ছা, এসবিআই স্মল ক্যাপ, ধরুন এখানে এসবিআই এর একটা ফান্ড আমি সিলেক্ট করি, এসবিআই স্মল ক্যাপ। যদি এসবিআই এর ফান্ডগুলো এখন ভালো পারফর্ম করছে না, ফান্ড ম্যানেজার এগুলো অত ভালো এখন নেই। আর মাধবান মনে হয় স্মল ক্যাপে, সরি আর শ্রীনিবাসন, আর মাধবন তো অ্যাক্টর, আর শ্রীনিবাসন হচ্ছে ফান্ড ম্যানেজার। আচ্ছা, এখানে যদি একটা নর্মাল দেখি টোটাল অ্যাসেটস ভার্সেস এগুলো পুরো দেখার কোনো বিষয়ই নেই, এক্সপেন্স রেশিও এগুলো অ্যানালিসিসের মধ্যে পড়েই না। বিকজ একটা হাই এক্সপেন্ডিচার যত বেশি দেবেন তত আমার মতে বেশি ভালো। বিকজ একটা হাই এক্সপেন্ডিচার মানে বেশি টাকা আমি দিচ্ছি ফান্ডটা ম্যানেজ করার জন্য, অ্যান্ড বেশি টাকা দিলে তবেই না ভালো একটা ফান্ড ম্যানেজারের কাছে আমি অ্যালটমেন্ট পাবো, এটা আমার মতে। প্লাস আমার যদি এখানে 18%, 20% দিয়ে চলে যায় একটা হাই এক্সপেন্ডিচার নিয়ে, আর একটা কম এক্সপেন্ডিচার নিয়ে একটা 12-13 পেলাম, তাহলে আমার কি লাভ? আর 8%, 7% লসই পেলাম, তো আমি এইগুলো দেখবোই না। একটা পাস্ট রিটার্ন আপনারা দেখেন, তাই পাস্ট রিটার্ন একটা অ্যানালিসিস করে দিই যে স্কিমের পারফরমেন্সটা আমার লাস্ট 5 বছর আর 3 বছরে কেমন দিয়েছে। তো 3 বছরে এখানে যদি আমি দেখি, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স দিয়েছে 19.5%, নর্মাল স্মল ক্যাপ ইকুইটিতে দিয়েছে 18%, এসবিআই স্মল ক্যাপ বেঞ্চমার্কে বিট করতে পারেনি, দিয়েছে অনলি 12.5%, উইচ ইজ ভেরি ব্যাড। 5 থেকে 7% অব্দি বিট করতে পারেনি। 5 বছরে যদি দেখি লং টার্মে, নিফটি স্মল ক্যাপ 250 অ্যাপ্রক্স দিয়েছে চার্ট অনুযায়ী 20-22%-এর কাছে, স্মল ক্যাপ দিয়েছে আগেন 20-22% অনুযায়ী, অ্যান্ড এসবিআই স্মল ক্যাপ দিয়েছে 18% মতো, উইচ ইজ 4-5% এখানেও আলফা ক্রিয়েট করতে পারেনি বা বেঞ্চমার্ককে বিটই করতে পারেনি। তার মানে এটা একটা নেগেটিভ পয়েন্ট। নেক্সট যদি আমরা নিচের দিকে দেখি, একদম এনএভি শেষ হওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার ভোলাটিলিটি, শার্প রেশিও, আলফা বিটা, এইগুলো। তো এখানে ভোলাটিলিটি কথা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি মিউচুয়াল ফান্ডের ভাষায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হচ্ছে 11.5, উইচ ইজ আমার মতে ভেরি ব্যাড। 15-16 অ্যাটলিস্ট, মানে অনেকটা কম আছে, হলে ভালো হয়। তো এই জন্য 11.5 ইজ ভেরি ব্যাড এখনের জন্য। শার্প রেশিও এখন বাদ দিন, এখন ওটা শার্প রেশিও বোঝাতে অনেক টাইম লাগবে, এইগুলো না বুঝলে এটা বুঝবেন না, সবকিছু ইন্টার রিলেটেড। আলফা মাইনাসে, আলফা শুড বি প্লাস সাইডে হতে হবে অ্যাটলিস্ট, এটা তো নর্মাল একটা বেসিক জিনিস সবাই জানে। আলফা মাইনাসে, উইচ ইজ ভেরি ব্যাড, অ্যান্ড বিটা 0.70, এটা আমার মতে যখন আমি রিস্ক নিচ্ছি তাহলে ভোলাটিলিটি কেন আমি নেবো না? তো 0.70 ইজ স্মল ক্যাপ সেগমেন্টের জন্য, লার্জ ক্যাপ হলে তাও মানতাম, স্মল ক্যাপ সেগমেন্টের জন্য 1-এর নিচে 0.70 ইজ ভেরি ব্যাড, অ্যাটলিস্ট 1-এর উপর হলে আমার মতে ভালো। হ্যাঁ, 0.70 হতো, আলফা 2 হতো তাহলে আলাদা ব্যাপার, এখানে 1 হতো, আলফা 1.5 হতো, আলাদা ব্যাপার। সবকিছু কম্বিনেশন আছে, আলফা এটা হলে বিটা এটা হলো, বিটা এটা হলে আলফা এটা হলো, কম্বিনেশন আছে। ফার্স্ট অফ অল আলফা মাইনাস, তার উপর বিটা 0.70, অ্যাটলিস্ট 1-এর উপর হলে তবে আমি রিস্ক অ্যান্ড অ্যাগ্রেসিভ যেতে পারছি, ভোলাটিলিটি নিতে পারবো না, আপ ডাউন বেশি হবে না, তাহলে আমার রিটার্নটাও বা কি করে বেশি পাবো? তাই জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে সেফার সাইডে চলে গেছি বলে বেঞ্চমার্ক বিট করতে পারছে না, বেঞ্চমার্ক বিট করতে পারছে না। 1 মিনিট, সেটা আলাদা ব্যাপার। এখানে আমাকে দেখতে হবে, আগেন আপনাদের খাটতে হবে, যারা ডিরেক্ট প্ল্যাটফর্ম ইউজ করেন বা কিছু নিয়ে থেকে খাটতে হবে। আমরা তো ক্লায়েন্টের হয়ে খেটে দিই, আপনারা খাটতে হবে, আপনার অ্যাডভাইজারকে খাটতে হবে, আপনার ব্রোকারকে খাটতে হবে, যদি না খাটে চেঞ্জ করতে হবে। এখানে 5% ডেটে আছে, কোনো অসুবিধা নেই, ক্যাশে আছে 9% গুড, 85% ইকুইটিতে আছে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এখানে সেক্টরাল এটা ছেড়ে দিন, পোর্টফোলিও যে হোল্ডিং আছে এইগুলো সবকটার আপনাকে পি রেশিও আলাদা করে বার করতে হবে, এটার পি, এটার পি, এটার পি, এগুলো করে বার করতে হবে। করে যে কটা আছে টোটাল 80টা 90টা 100টা কোম্পানি, সবকটার একটা অ্যাভারেজ পি আসবে, ওই অ্যাভারেজ পিটা হচ্ছে ফান্ডের পি, ওই ফান্ডের পি অ্যাটলিস্ট যেন 40 নিচে হয়, তাহলে ঠিক আছে, তাহলে আন্ডার ভ্যালুড অ্যান্ড ভালো আলফা জেনারেট করবে ফিউচারে। তারপরে সেক্টরাল অ্যানালিসিসও আছেই, আর বাকি তো আমি মার্কেট অ্যানালিসিস বললামই না, যে মার্কেট ক্র্যাশের আগে কখন কি এসআইপির ইউনিটস গুলো যেগুলো জমেছে শিফট করবেন ডেটে, ওগুলো তো মার্কেটের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে।
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফান্ড ম্যানেজার অ্যানালিস করতে হবে যে আগে কোথায় ছিল, তখন কি রিটার্ন দিয়েছেন, কেমন কি মাথা আছে, কত কি ব্যাকগ্রাউন্ড আছে ফিন্যান্সে, এটা আমাকে করতে হবে। তো এইগুলো আমি মোটামুটি আপনারা বললাম, আপনারা করে নিতে পারেন। অ্যান্ড এরপরে যদি আপনার মনে হয় আপনি একবার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন। এইটা কন্টিনিউ রাখবেন কি স্টপ করবেন, যদি না পারেন একটা কারোর ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে নিন, আপনার মতো বেস্ট হবে, বিকজ বেঞ্চমার্কও বিট করতে পারছে না। নেক্সট ইজ, ভাই রাজ, আমি তোমার এই ভিডিও দেখে খুব অনুপ্রাণিত হয়েছি, তাই তোমার কাছে একটা অনুরোধ যে আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আগ্রহী, যদি তুমি আমাকে একটু গাইড করে দাও যে কেমন করে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবো, তাই প্রসিডিওরটা কি। পার্সোনাল কোনো গাইড যদি দরকার হয় 1-to-1, ফার্স্ট অফ অল বলে দিই, অনলাইনে যদি দরকার হয় অনলাইনে ডিলে হয়, বিকজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইউটিউব ভিডিও দেখে একটু বেশি পড়ে, তাই জন্য অনলাইনে প্রসিড করতে গেলে প্যান, আধার, ইমেল আইডি, ফোন নাম্বার, এই চারটে জিনিস আমাকে ফোন করবেন, ফোন করে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে আবার ফোন করবেন যে পাঠিয়ে দিয়েছি। আমাদের অপারেশনস টিম আপনাকে ফোন করবে, মিনিমাম 3 to 6 months টাইম লাগবে, বিকজ আমরা ম্যানুয়ালি কাজ করি, ম্যানুয়ালি ইনভেস্টমেন্ট করাবো, অটোমেটিক খুলিয়ে ডাইরেক্টলি করে দিলাম ওরকম না, এক একটা নেবো সিরিয়াস প্রজেক্ট হিসেবে। সিরিয়াস প্রজেক্ট মানে গোল শুনবো, ইনভেস্টমেন্ট কর কি হবে, ডিফারেন্ট পোর্টফোলিও বানিয়ে, তার জন্য টাইম লাগে। অফলাইনে হলে অফলাইনে দিনে 10 থেকে 12 জনের বেশি আমরা অ্যালাউ করি না দেখা করার জন্য, তাই জন্য দিনের দিন অ্যাকাউন্ট খুলে যাবে 1-2 দিনের মধ্যে, তার 1 মাস পর ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে যাবে। তো অফলাইনে আমাদের সাথে দেখা করার জন্য কালীঘাটে রাসবিহারী মোড়ে অফিস আছে, যে কোনো বুধবার বা শুক্রবার 3টে থেকে 5টার মধ্যে দেখা করতে পারেন। যেদিন আসবেন আগের দিন রাতে ফোন করে আর নামটা লিখিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, অ্যাপয়েন্টমেন্টে কোনো চার্জ নেই। নেক্সট ইজ, ব্যাংক থেকে এসআইপি অ্যামাউন্ট টাকা কেটে নেওয়ার পর কত ঘন্টা বা দিনে এনএভি অ্যালটমেন্ট হয়ে থাকে। সুশান্ত সাহু, আমাদের কাস্টমার ক্লায়েন্ট। থ্যাংক ইউ সুশান্ত বাবু কমেন্ট করার জন্য। এসআইপিটা আপনি দেখবেন যখনই ব্যাংক থেকে কাটে সেই দিনকার মেজরিটি হয় না, বিকজ আপনার মতো কোটি কোটি মানুষের কাটছে অ্যান্ড কোটি কোটি টাকা কাটছে, সেটা এনএভি, সেই এনএভিটা পরের দিন হিসেবে পাবে, মানে সেই চাঙ্কে যত কোটি টাকায় ইন্ডিয়াতে কাটলো সেইটা এমসির কাছে বিকেলবেলা পৌঁছায়। খুব কম সময় 1-2% চান্স আছে সেদিনকার এনএভিটা পেয়ে গেলেন, না হলে মেজরিটি পরের দিন এনএভি পাবেন, অ্যান্ড তার পরের দিনের মধ্যে আপনি দেখতে পাবেন T+2 ডেজে রিফ্লেক্ট হয়, অ্যান্ড এনএভিটা হয়তো মেজরিটি পরের দিন মার্কেট শেষে যেটা থাকে সেটাই আপনি পাবেন। অ্যান্ড হ্যাঁ, সকাল 11টার মধ্যে যদি আপনি নিজে থেকে লামসাম পারচেস করেন ইউপিআই ভিপিআই থ্রুতে, তাহলে সেদিনকার আপনি এনএভি পাবেন 11টার পরে পরের দিন। কাল কি হবে স্যার, পুট অর কল, এই ধরনের কমেন্টগুলো আমার পছন্দই না। অনেক দিন পরে আমার একটা কমেন্ট পেলাম, আপনি হয়তো নতুন ভিউয়ার, বুঝিয়ে বুঝিয়ে লোকেদের পাচ্ছি না যে এইগুলো লাভ নেই করে, কালকে কি হবে আজ কি হবে, কালকে কি হবে দেখে লাভ নেই। কালকে এখান থেকে 26,080 থেকে যদি মার্কেট 1% নিচে নেমে 25,960-এ চলে যায়, 1% মানে 25,800 ঘরে চলে যায়, তাও যদি 0.5% কমেও যায় ফারাক পড়বে না, যখন 20 বছর পরে মার্কেটকে দেখবেন 5 লাখে আছে নিফটি, উদাহরণ দিচ্ছি, 2 লাখ থাকলো, 3 লাখ, 5 লাখ যেখানেই থাকলো, বা 1 লাখ থাকলো, কিন্তু ডিপেন্ডই করবে না। লং টার্মের জন্য ইনভেস্ট করুন, ওয়েলথ বানান, ওয়ারেন বাফের মতো মাইন্ডসেট রাখুন যে লং টার্মে বানাবো। এখন শর্ট টার্মে যদি কালকে একটা অপশন করে 5,000 টাকা কামিয়েও নেন, আপনি রিটায়ারমেন্ট করছেন না, আপনাকে সেই গ্রাইন্ড করতেই হবে ডেলিকার, কেউ বড়লোক হতে পারলো না। কিন্তু 10-20 বছর কাজের সাথে ইনভেস্ট করে 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 না দেখে এখন ডাউনে 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 ইনভেস্ট করছি, ভালো মকা পাচ্ছি, করে যখন আপ হবে আলটিমেটলি এইগুলোর ফায়দা পাচ্ছেন, 20 বছর পর রিটায়ারমেন্ট করতে পারবেন। নাহলে এই ডেলি কার্ড দেখলে 20 বছর পরেও খাটতে হবে, লসের পর লস, লসের পর লস, লসের পর লস হয়ে টাকাও নষ্ট, সময় নষ্ট, রিটায়ারমেন্টে গোল নষ্ট, জীবন নষ্ট। কতজনকে দেখলাম 60 পর রিটায়ারমেন্টে কোনো পয়সা নেই। ঠিক আছে, আই হোপ বোঝাতে বললাম। দেওয়ার দরকার নেই কলপুট, একান্ত যদি যেতে হয় নিজের রিস্কে যান। আমরা অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং ছাড়া আমাদের সব সার্ভিসেস আমাদের আছে, ওইগুলো আমরা করাই না। আচ্ছা, এটার নাম আমি বেশি নিতে পারবো না, বিকজ এটা কমপ্লায়েন্সের আগেনস্টে পড়ে, বা এটা সরকারের আন্ডারে পড়ে না, তাই জন্য যেহেতু আমাদের সরকারের আন্ডারে লাইসেন্স আছে এটার সাথে কনফ্লিক্ট হয়। তাও এটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়, ভিডিও তো আমরা ডিরেক্টলি বানাতে পারবো না, তাও বলে দিচ্ছি। এখন ইউএস নিজে থেকে এইবারে ম্যানিপুলেট করেছে, কারোর হাতে কিছু নেই, আমার নিজেরও ইনভেস্টমেন্ট আছে এইখানে, তাই জন্য এখানে অনেকটা ডাউন এখানে ক্রিয়েট হয়েছে। লেটস সি কি হয়, যে ইউএস মার্কেট এখান থেকে এটাকে বাড়ায় কিনা, জিনিয়াস অ্যাক্ট সাইন করেছে এটার উপরই। তো ফোরকাস্ট আছে এটাই যে বিটকয়েনে তো র্যালি হয়েই গেছে, অল্ট কয়েন্স একদম ডাউন হয়ে পড়ে আছে। লেটস সি যে মে অ্যান্ড জুন অবধি যেটুকু থাকবে সেটুকু যদি হাই ক্রিয়েট করে কিনা একটা। কিন্তু এখন কিন্তু এন্ট্রি নেওয়া খুব রিস্কি, নেবেন না এন্ট্রি, বিকজ এইবারে অল সিজন খুব বাজে অ্যান্ড ম্যানিপুলেটেড হয়েছে, তারা ব্যবসা করছে ইউএসরা, এটা কিছু করার নেই। বারবার তাই জন্য আমরা বলেছি, এর আগেও বলেছি, পুরো টাকা আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা ইনভেস্ট করার দরকার নেই। 1 লাখ টাকায় আপনি 2 থেকে 3% আপনি ইনভেস্ট করুন নেটওয়ার্থের,
তবেই করুন, না হলে করবেন না। আপনি 1 কোটি টাকার মালিক, আপনি 2 থেকে 3 লাখ টাকা তখন করতে পারেন, না হলে আপনি করবেন না। নিজে থেকে আমি জমিয়েছি 1 লাখ, সেটা দিয়ে করে নিলাম, নিজের রিস্ক। বারবার বলেছি কেউ ডিনাই করতে পারবে না, যেটুকু টাকা জলে দেওয়ার জন্য প্রস্তুত, যে আমার কিছু হলো না, হ্যাঁ একটা ফটকা গ্যাম্বলিং এর মতো, হলে হলো টপ, গেল গেল, না হলে না হলো, এটা ট্রাই করে দেখলাম, মানে রিগ্রেট থাকতো সারা জীবন যদি হয়ে যেত। সেরকম ভাবে করুন যে গেলে অসুবিধা নেই। আমি সেরকম ভাবেই করেছি, 2 to 3%, ম্যাক্স 5% অফ ইউর নেটওয়ার্থ। বাকি বেশি লোভের চক্করে যে যত গেছে তত ফেসেছে। তো যদি এইটুকুনির মধ্যে থাকে, আপনার কোনো টেনশনের কিছু নেই নিশ্চয়ই। তো 1 কোটির মালিক 2-3 লাখ টাকা গেলে কি আছে, 97-98 লাখ আপনার কাছে এখনো পড়ে আছে। কিন্তু যদি পুরোটা আপনি 100%-এর মধ্যে 50-60% করে দিয়েছেন, তাহলে টেনশনের ব্যাপার, বিকজ আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কথাই শোনেননি। আপনি নিজেকে এক্সপার্ট মনে করেন, নিজে থেকে করেছেন, এখন কান্নাকাটি করছেন যে আমি করে দিই এরকম, পরে তো হয়ে যাবে। রাজদা কি করে জানছে 50-60% লাগিয়ে দিয়েছি আমি? আমি তো রাজদার কাছে বলেছি 1 লাখ টাকা আমার 2-3%, 5% ম্যাক্সিমাম। আপনি ট্র্যাপে পড়বেন, আমি কিছু না। তো তাই জন্য বারবার বলছি, এই টপিকটা আমাদের ক্লোজ ওয়াচ আছে, বিকজ আমার নিজেরও ইনভেস্টমেন্ট আছে। এইটা আমাদের মেন সেগমেন্ট, যে যদি টপ বাজার ক্রিয়েট করতে হয়, এখানে যদি ক্রিয়েট করে অল্টস, তাহলে ঠিক আছে। যা এখানে ভ্যালু থাকবে, এখানে আমরা যদি সেল করে দিই তাহলে বেস্ট, যেটুকু ভ্যালু পাচ্ছি। তারপরে আমি আর ক্যারি ফরওয়ার্ড হয়তো করবো না, বাট আপডেট আমার আসতে থাকবে, কমেন্ট করতে থাকবেন, আপডেট আসতে থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড কমেন্ট রিডিং গুলো কেমন লাগলো? ভিডিওর পার্ট প্রথম 15-20 মিনিটেই শেষ হয়ে গেছে, তারপরে 10-15 মিনিট আমরা কমেন্ট নিয়ে পড়লাম। আপনাদের কমেন্ট যদি ফিচার করতে চান, নিচে কমেন্ট করতে পারেন, নেক্সট ভিডিওতে আমরা কমেন্ট নিয়ে নেবো। যারা মার্কেটে ইনভেস্ট করে বসে আছে বাট বুঝতে পারছেন মার্কেটে কেমন রিসার্চ দরকার, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, যে দেখ আলটিমেটলি এই রিসার্চগুলোই দরকার। ওই বাজারে কি শেয়ার চলছে না চলছে, কল পুট এসব দিয়ে হয় না। মার্কেট ডাউন হবে আপ হবে, এইগুলো রিসার্চ দিয়ে করা যায়। আগে অনেক রিসার্চ দেখেছি, এটা একটা নতুন রিসার্চ। পার্ট 2 যদি দরকার হয়, সেটা নিচে কমেন্ট করবেন। আপনার যদি পোর্টফোলিওর কিছু সমস্যা থাকে, নিচে কমেন্ট করবেন। নতুন ভিডিওর যদি সাজেশন থাকে, নিচে কমেন্ট করবেন। একজন 2-3টে কমেন্ট করতেই পারেন। সবার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।